সেখানে দেখতে পেরেছো যে খাতা ও কলম সমান খাতা কলম, অর্থাৎ সাধিত পদটিতে খাতার যে মর্যাদা, অর্থগত মর্যাদা এবং কলমের যে অর্থগত মর্যাদা সেটা সমান। তো আমরা আরেকটি উদাহরণ দিয়ে সেটা বোঝাতে পারি, যেমন কাগজ ও পত্র সমান কাগজ পত্র। এরপরে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, মা ও বাবা সমান মা বাবা। উদাহরণটিতে তুমি দেখো যে কি বলা আছে, সমস্ত পদের সমসমান প্রত্যেকটি পদের অর্থপ্রধান হবে। এখানে দেখো যখন কাগজ ও পত্র সমান কাগজপত্র আমরা বলেছি, তাহলে এখানে যখন অর্থগত মর্যাদা আসে তখন কিন্তু যেমন কাগজের মর্যাদা তেমন পত্রেরও মর্যাদা, অর্থাৎ দুটো সমান্তরাল অর্থ প্রকাশ করেছে, কেউ কারো উপর নির্ভরশীল নাই। এখন তোমাদেরকে এই বিষয়টি পরিষ্কার করতে, এই বিষয়টি আরেকটু ভালোভাবে বোঝাতে আমরা অন্য একটি সমাসের উদাহরণ দিতে পারি, যেখান থেকে তোমরা বুঝে যেতে পারো যে এখানে সমান মর্যাদা কেমন আর সেখানে সমান মর্যাদা নয় কেন। যেমন একটা উদাহরণ আমরা দিই যে লাল যে ফুল সমান লাল ফুল। এই সাধিত পদ অর্থাৎ লাল ফুলে তুমি যখন দেখবে তখন কিন্তু ফুল আর লাল দুটো সমান অর্থ প্রকাশ করেনি, এখানে ফুলের ওপর রং অর্থাৎ লালটি নির্ভরশীল। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে ওখানে প্রধান পদ হচ্ছে ফুল আর তার উপর নির্ভরশীল পদ হচ্ছে লাল, কিন্তু এখানে কাগজ ও পত্র কেউ কারো উপর নির্ভরশীল নয়, মা ও বাবা, অর্থাৎ অর্থগত দিকে নির্ভরশীলতা নাই, অর্থাৎ দুটো সমান তরল অর্থ প্রকাশ করেছে। এই কারণেই সমস্ত পদে সমসমান প্রত্যেকটি পদের অর্থ প্রদান হবে। তো আমরা দ্বন্দ্ব সমাসের যে আলোচনা করলাম এবং যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, এই বৈশিষ্ট্যের আলোকেই যদি কোনো শব্দ, সমাসবদ্ধ শব্দ তোমাদেরকে নির্ণয় করতে দেয় যে সমাস নির্ণয় করো, তাহলে ওই তিনটি বৈশিষ্ট্যের আলোকে আশা করি খুব ভালো করেই তোমরা সে বিষয়টি নির্ণয় করতে পারবে। এখন আমরা আসি দ্বন্দ্ব সমাসের প্রকারভেদে। দ্বন্দ্ব সমাসের প্রকার আসলে কত প্রকার এখানে দেয়া আছে, অনেকগুলো প্রকার দেয়া আছে। তো আমরা কিছু আলোচনা করি। প্রথমে যেটা বলা আছে সেখানে বলা আছে মিলনার্থক দ্বন্দ্ব। তো তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার মিলনার্থক দ্বন্দ্ব কেন? কারণ সমাস শব্দের অর্থই তো মিলন, তাহলে মিলনার্থক কেন? এখানে মিলন বলতে বোঝানো হয়েছে শব্দগত মিলন, কিন্তু মিলনার্থক দ্বন্দ্বে যে মিলনের কথা বলা হয়েছে এটির মধ্যে যে পদ দুটিতে মিল হবে সে দুটির মধ্যে বাস্তবেও তাদের মধ্যে মিলন সম্পর্ক বিরাজ করবে, এরকম পদের মিলনকেই মিলনার্থক দ্বন্দ্ব বলা হয়েছে। যেমন মা বাবা মিলনার্থক দ্বন্দ্ব, কারণ বাস্তবেও তাদের মধ্যে মিলন সম্পর্ক বিরাজমান। যেমন চা বিস্কিট, অর্থাৎ চা এবং বিস্কুট শব্দটি কেন জানো পাশাপাশি একটা মিলন অর্থ প্রকাশ করে। পান সুপারি, এই বিষয়গুলো, মুড়ি চানাচুর, এগুলো মিলনার্থক দ্বন্দ্ব। দুই, বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক দ্বন্দ্ব কি? এমন দুটি পদের মধ্যে মিল হচ্ছে যাদের মধ্যে একটা বাস্তবেও বিরোধ সম্পর্ক বিরাজমান। যেমন আমরা যদি বলি ওহি নকুল, ওহি মানে কি সাপ, নকুল মানে কি বেজি, তাহলে যখন আমরা বলছি ওহি নকুল তখন সেখানে দেখো যে দুটো পদ একসাথে বসেছে কিন্তু দুটোর মধ্যে কখনোই একটা মিলনের সম্পর্ক নাই, কিন্তু শব্দগত এখানে মিল হয়েছে কিন্তু তাদের বাস্তবে যে বৈশিষ্ট্যগত দিক তার মধ্যে বিরোধ রয়েছে। ওহিনকুল, আদায় কাজকলায়, তারপরে দা কুমড়া, এইগুলোর মধ্যে একটা বিরোধ অর্থ প্রকাশ করে। তিনি যদি বলি তাহলে সেখানে আমরা পাই বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব কি? দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। যেমন আমরা যদি বলি উঁচু নিচু, আসমান জমিন, আসমান ও জমিন, এরকম। কিংবা ভালো ও মন্দ সমান ভালো মন্দ, বিপরীত অর্থ প্রকাশ করে। স্বর্গ নরক বিপরীত, উঁচু নিচু, আকাশ পাতাল, এগুলো বিপরীত অর্থ প্রকাশ করে। এই জন্য এগুলোকে বিপরীতার্থক দ্বন্দ্ব বলা যেতে পারে। চারে অঙ্গবাচক দ্বন্দ্ব। অঙ্গবাচক কি? অঙ্গ হচ্ছে ধরো বলি হাত পা, নাক মুখ, চোখ কান, এগুলো হচ্ছে বিভিন্ন অঙ্গের নাম, এই জন্য তাকে বলা হয়েছে অঙ্গবাচক দ্বন্দ্ব। পাঁচে বলা হয়েছে সংখ্যাবাচক দ্বন্দ্ব। আমরা কিছু সংখ্যাবাচক শব্দ ব্যবহার করে থাকি, যে সংখ্যাবাচক শব্দগুলো মূলত আমাদের একটি অর্থ প্রকাশ করে। অনেক সময় দুটো সংখ্যা পাশাপাশি ব্যবহার করে থাকি। বিষয়টা কি? যেমন যে আর 7, 17 ভালো লাগে না, অর্থাৎ
এই যে 7 ও 17, 9 6 অপচয় অর্থে ব্যবহৃত হয়েছে, তাও 9 ও 6, 7 17, 7 ও 17, 19 20, মানে এর মধ্যে 19 20 পার্থক্য, তার মানে কি সামান্য পার্থক্য অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু 19 20 এইখানে এই দুটো সংখ্যাবাচক শব্দ। এই ধরনের যে দুটো সংখ্যা পাশাপাশি এভাবে ব্যবহার করাকেই বলা হয় সংখ্যাবাচক দ্বন্দ্ব। এরপরে আমরা যদি বলি সমার্থক শব্দযোগে, সমার্থক শব্দযোগে কি, যেমন আমরা অনেক সময় বলি টাকা পয়সা, তারপরে বাড়ি ঘর, কিংবা বলতে পারি ধন দৌলত, এই বিষয়গুলো তোমরা দেখো একই অর্থ প্রকাশ করে, অর্থ সম্পদ একই অর্থ প্রকাশ করে। এই জন্য এগুলো হচ্ছে সমার্থক দ্বন্দ্ব, অর্থাৎ দুটো সমার্থক শব্দ পাশাপাশি বসে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। প্রায় সমার্থক দ্বন্দ্ব, প্রায় সমার্থক কি, অর্থাৎ পুরোপুরি সমার্থক নয় কিন্তু একটি শব্দের প্রয়োগের পরিপ্রেক্ষিতে এসে যায়। সেটা যদি আলাদা বসে তাহলে তার কোনো অর্থ নাই, কিন্তু তার পাশাপাশি বসলে তার একটা প্রায় সমার্থক অর্থ প্রকাশ করে। যেমন যদি বলি পোকা মাকড়, আসলে মাকড়ের কোনো অর্থ নেই। তোমরা বলতে পারো স্যার মাকড় এবং মাকড়সা তো আছে, না, মাকড়সা আলাদা জিনিস আর মাকড় আলাদা জিনিস, অর্থাৎ পোকার সাথে মাকড়। কিংবা আমরা বলতে পারি কাপড়ের সাথে চোপড়, কাপড়ও চোপড়, কাপড় চোপড়, এই যে চোপড়ের কোনো অর্থ নাই। এরকম অনেক শব্দ আমরা ব্যবহার করি প্রায় সমার্থক, যে খবর টবর, ভাত টাত, এরকম শব্দগুলোকেই বলা যেতে পারে প্রায় সমার্থক দ্বন্দ্ব। তারপরে আসে সর্বনামের দ্বন্দ্ব হতে পারে, যে ও যে সে লোক নয়, অর্থাৎ যে ও সে, এই যে এগুলো হচ্ছে সর্বনামের দ্বন্দ্ব। তারপরে ক্রিয়াযোগেও হতে পারে, আমরা মাঝে মাঝে বলে থাকি তুমি কি বললা না বললা তাতে আমার কিছু যায় আসে না, এই যে যায় আসে, যায় ও আসে। বলে কয়ে তাকে দিয়ে কাজটি করানো হলো, বলে ও কয়ে, এগুলো হচ্ছে দুটো ক্রিয়ায়। আবার দুটো ক্রিয়াবাচক বিশেষ্য বা ভাব বিশেষ্যও হতে পারে, যেমন এই পথে তার যাওয়া আসা নাই, যেমন যাওয়া ও আসা, আসা যাওয়া, আসা ও যাওয়া, বলা ও কওয়া, এগুলো হচ্ছে দুটো ক্রিয়াবাচক বিশেষ্যের দ্বন্দ্ব। তারপরে হচ্ছে ক্রিয়া বিশেষণ যোগে হতে পারে, বলি আমরা মাঝে মাঝে বলি ধীরে সুস্থে যেও, আস্তে আস্তে যাও, এই যে আস্তে ও আস্তে, ধীরে সুস্থে, এগুলো কি ক্রিয়া বিশেষণ, অর্থাৎ কোনো ক্রিয়াপদের অবস্থা দোষ গুণ প্রকাশ করেছে তাই। তারপরে আমরা বিশেষণ যোগেও করতে পারি, যেমন ভালো মন্দ, সাদা কালো, উঁচু নিচু, এগুলো হচ্ছে দুটো বিশেষণ যোগে সাধিত দ্বন্দ্ব সমাস। এছাড়াও আরো রয়েছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব কি, অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসের যে ব্যাসবাক্যে যে পদগুলো থাকে তার মধ্যে যদি বিভক্তি চিহ্ন স্পষ্ট থাকে এবং সেই বিভক্তি চিহ্ন লোপ না পায় তাহলে তাকে বলতে পারি অলুক দ্বন্দ্ব। যেমন পথে ও ঘাটে সমান পথে ঘাটে। এই যে এখানে আমরা দেখলাম, দেখো পথে ও ঘাটে সমান পথে ঘাটে, এখানে বিভক্তি চিহ্নটা কি রয়েছে, এখানে বরাবরই রয়ে গেছে, অর্থাৎ বিভক্তি চিহ্নটা লোপ পায়নি। এই ধরনের দ্বন্দ্ব সমাসকে বলা হয় অলুক দ্বন্দ্ব। এছাড়া তিনের অধিক, দুইয়ের অধিক পদ মিলে হলে তাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব। যেমন আমরা যদি উদাহরণ দিই, তেল নুন লাকড়ি, তেল নুন ও লাকড়ি, হাত পা নাক চোখ মুখ ও কান, এই ধরনের বহুপদ বিশিষ্ট দ্বন্দ্ব সমাসও আছে। যেমন জাম জামরুল গোলাপ জাম, জাম জামরুল ও গোলাপ জাম, ওটা হচ্ছে ব্যাস বাক্য। আর এখানে যেটি সমস্ত পদ সেটি হচ্ছে জাম জামরুল গোলাপ জাম। এ ধরনের দুইয়ের অধিক পদ মিলে যদি হয় তাহলে তাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব। এখন প্রশ্ন থাকতে পারে যে বহুপদী দ্বন্দ্বের ব্যাস বাক্য আমরা কিভাবে করব, অর্থাৎ প্রথম পদগুলোতে কমা চিহ্ন বসিয়ে শেষের পদের আগে আমরা ও সংযোজক অব্যয়টি ব্যবহার করব। এর মধ্যে দিয়ে আমাদের দ্বন্দ্ব সমাসের আজকের আলোচনা সমাপ্ত হলো। আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কি কি শিখলাম, অর্থাৎ আমরা প্রথমে শিখেছি সমাস কাকে বলে, সমাসের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, অর্থাৎ সমাস নির্ণয় কি কি বিষয় প্রয়োজন, তারপরে সমাসের প্রকার এবং সেই প্রকারভেদের মধ্যে একটি প্রকারের নির্ণয় পদ্ধতি ও তার বৈশিষ্ট্য এবং তার প্রকারভেদ আমরা বিস্তারিত আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের জন্য কিছু বাড়ির কাজ থাকবে। এখানে বাড়ির কাজ হিসেবে তোমাদের 5টি সমস্ত পদ দেওয়া আছে, সেই সমস্ত পদগুলো কোনটি কোন ধরনের দ্বন্দ্ব, অর্থাৎ দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ ব্যাস বাক্য করবে এবং সাথে তার প্রকারভেদগুলো উল্লেখ করবে। তো কাপড় চোপড়, মা বাবা, দা কুমড়া, সাদা কালো, হাত পা।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাসের আজকের যে পাঠটি উপস্থাপিত হলো তা তোমরা কিশোর বাতায়নের ওয়েব পেজে দেখতে পাবে। সেখানে এই পাঠটি সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সেটা সেখানে করতে পারো এবং আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমাদের জন্য আরও আয়োজন করা হয়েছে কুইজের। এই সম্পর্কিত কুইজে অংশগ্রহণ করে তোমরা তোমাদের মেধাকে শানিত করে নেবে। ধন্যবাদ সকলকে। শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। বরাবরের মতো আমরা আজকে অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীর অর্থনীতি নিয়ে আমরা পড়ব। আজকে আমরা নবম শ্রেণীর অর্থনীতির তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে আমরা শিখব উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য। অর্থনীতিতে এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কনসেপ্টগুলো অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ, এবং এই অর্থনীতির এই কনসেপ্টগুলো যদি আমাদের পরিষ্কার থাকে তাহলে আমরা আমাদের অর্থনীতির অন্যান্য যে কনসেপ্টগুলো আছে বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা খুব সহজে বুঝতে পারবো, জানতে পারবো। আজকের পাঠে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কিভাবে কাজ করে বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কিভাবে হয় সেটা আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তার আগে শিক্ষার্থীরা, আমি যদি একটু পিছনে একটু আলোচনা করি, আমরা এই অধ্যায়েরই বিগত যে দুটো ক্লাস ছিল সেই দুটো ক্লাসে আমরা বলেছিলাম উপযোগ কী এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ কী এবং মোট উপযোগ কী, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটা শুরু করার আগে শিক্ষার্থীরা আমি চাইবো যে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ কী সেটা একটু আলোচনা করতে, তাহলে আমাদের আজকের ক্লাসটা সহজে আমরা বুঝতে পারবো। শিক্ষার্থীরা, উপযোগ বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে কোনো পণ্যদ্রব্য ব্যবহার করার ফলে একটা ভোক্তার যে অভাব পূরণের ফলে যে মানসিক তৃপ্তি বা সন্তুষ্টি অর্জন হয় সেটাকে আমরা বলছি উপযোগ। মোট উপযোগ কোনটা তাহলে? মোট উপযোগ হচ্ছে একজন ভোক্তা যে পরিমাণ পণ্যদ্রব্য ব্যবহার করে সেই সবগুলো পণ্যদ্রব্য ব্যবহার করার ফলে তার যে মানসিক তৃপ্তি বা সন্তুষ্টি অর্জন হয় সেটাকে যদি আমরা আর্থিকভাবে বিবেচনা করি তখন আমরা সেটাকে বলছি মোট উপযোগ। আমরা পূর্বের আলোচনায় বলেছিলাম একটা কনজিউমার বা একজন ভোক্তা যদি আম ব্যবহার করে বা গ্রহণ করে, আম ব্যবহার বা গ্রহণের ফলে সে যদি 5টা বা 6টা আম গ্রহণ করে, 5টা বা 6টা আম গ্রহণ করার ফলে সে যে মোট যে মানসিক তৃপ্তি পেল, সেই মোট যে মানসিক তৃপ্তি সেইটাকে যদি আমরা আর্থিকভাবে বিচার করি তাহলে আমরা সেটাকে বলছি মোট উপযোগ। আর প্রান্তিক উপযোগ ছিল, প্রান্তিক উপযোগ হচ্ছে প্রতিটা আম গ্রহণ করার ফলে অতিরিক্ত যে মানসিক তৃপ্তি সে লাভ করছিল সেটাকে আমরা বলছিলাম প্রান্তিক উপযোগ। মনে রাখতে হবে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে, কারণ একটা পণ্যদ্রব্য ব্যবহার করার ফলে প্রথমবার যখন সে যতটুকু মানসিক তৃপ্তি অর্জন করে তার পরের বার কিন্তু সে ততটা মানসিক তৃপ্তি অর্জন করে না। এই জন্যই আমরা বলছি প্রান্তিক উপযোগ আস্তে আস্তে ঋণাত্মক হতে থাকে বা কমতে থাকে। মানে একটা সময় গিয়ে আমরা জানি অনেক সময় এটা শূন্য হয়ে যেতে পারে, মানে হচ্ছে তার মানসিক তৃপ্তি আর সে নাও পেতে পারে। সো এটা ছিল আমাদের আগের আলোচনা। এই আলোচনাগুলো আমরা আগের পার্টগুলোতে আমরা করেছিলাম। আজকের আলোচনায় আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বলতে আমরা আসলে কি বুঝি এবং সেটা কিভাবে কাজ করে। শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা আজকে শিখি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কিভাবে কাজ করে। এখানে আমরা তোমরা যদি তোমার স্লাইডে খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখবে আমাদের
যে আগের উদাহরণটা আমরা আলোচনা করছিলাম আমের বা একটা আম গ্রহণ করার যে উদাহরণটা ছিল, সেই আম গ্রহণ করার উদাহরণটাতে আমরা বলেছিলাম যে একটা ভোক্তা যখন আম গ্রহণ করে তখন প্রথম আমটা গ্রহণ করার ফলে তার যে মানসিক তৃপ্তি সেটা অনেক বেশি থাকে, এবং সে প্রথম আমটা গ্রহণ করার জন্য সে যে অর্থ প্রদান করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে সেটা অনেক বেশি থাকে, এবং পরবর্তীতে আমগুলো গ্রহণ করার জন্য সে কিন্তু তত বেশি অর্থ প্রদান করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে না। এই যে তার যে আম গ্রহণ করার ফলে তার যে মানসিক তৃপ্তি, এই মানসিক তৃপ্তিটাকে সবগুলো আম গ্রহণ করার পরে তার যে মানসিক তৃপ্তি সেটাকে আমরা বলছি তার মোট উপযোগ, এবং এক একটা আম গ্রহণ করার ফলে একটা আম গ্রহণ করার ফলে তার যে অতিরিক্ত মানসিক তৃপ্তি সেটাকে আমরা বলছি প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি আমরা বলছি। এই যে আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি যে একটা ভোক্তা যত বেশি পণ্যদ্রব্য গ্রহণ করছে তত তার মানসিক তৃপ্তি সে পাচ্ছে বা অর্জন করছে, এবং একটা সময় গিয়ে দেখি যে সে মানসিক তৃপ্তি পাচ্ছে কিন্তু একটা সময় গিয়ে থেকে যায় যে তার যে অতিরিক্ত পণ্যদ্রব্য গ্রহণ করার ফলে তার কিন্তু আর মানসিক তৃপ্তিটা আর থাকছে না। সো ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে তার মোট উপযোগটা বৃদ্ধি পাবে ঠিকই, প্রান্তিক উপযোগটা একটা সময় গিয়ে কমে যাবে, এবং কমে যেতে একটা সময় গিয়ে সেটা শূন্য হয়ে যাবে বা জিরো হয়ে যাবে। তার মাইন্ডটা হচ্ছে সে কিন্তু ওটার থেকে আর মানসিক তৃপ্তি পাচ্ছে না। শিক্ষার্থীরা, আমরা যেটা দেখব আজকের এখানে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের যে বিধি বা যে সূত্র সেটা কিছু জিনিসের উপর নির্ভর করে, কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। যদি ওই কয়েকটা জিনিস যদি একই রকম থাকে বা সবসময় সেম থাকে, স্টেবল থাকে, তাহলেই আমরা বলবো যে ক্রমহ্রাসমান প্রান্তিক ব্যবহার বিধিটা কার্যকর হবে, ক্রমপ্রান্তিক যে বিধি সেটা কার্যকর হবে। আর যে বিধির যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো প্রথমটা যেটা হলো সেটা হচ্ছে ভোক্তা হতে হবে স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন। তার মানে হচ্ছে একজন মানুষ নর্মালি স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন বলতে আমরা বোঝাতে চাচ্ছি একজন মানুষ সাধারণত কোনো একটা পণ্যদ্রব্য গ্রহণ করার ফলে যখন সে অতিরিক্ত ওই পণ্যদ্রব্যটা গ্রহণ করবে তখন স্বাভাবিকভাবেই সে মানসিকভাবে আর ভালো থাকবে না। এটা একজন স্বাভাবিক মানুষ যে স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন এবং যে মানসিকভাবে মানসিক রোগী না বা যে সব কিছু স্বাভাবিকভাবে বিচার করতে পারে, তার সেরকম একজন ভোক্তা হতে হবে। তাহলে আমরা এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা আমরা ব্যাখ্যা করতে পারবো, তার জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। দ্বিতীয় যেটা আসলো সেটা হচ্ছে ভোক্তা চাইলে দ্রব্যের উপযোগ অর্থ দিয়ে পরিমাপ করতে পারে। আমরা যেটা বলেছিলাম আগের আলোচনাতে যে একটা ভোক্তা যখন সে কোনো পণ্যদ্রব্য গ্রহণ করে, পণ্যদ্রব্যটা গ্রহণ করার ফলে সে যে মানসিক তৃপ্তি পায়, মানসিক তৃপ্তিটাকে সে আর্থিকভাবে বিচার করতে পারে, আর্থিকভাবে সে মূল্যায়ন করতে পারে। তো যে যতটুকু মানসিক তৃপ্তি পাবে ওই মানসিক তৃপ্তিটুকুই হচ্ছে তার যে অর্থ দিয়ে সে পণ্যটা ক্রয় করলো সেটার মূল্যটাই হচ্ছে তার মানসিক তৃপ্তির মূল্যের সমান। তার মানে হচ্ছে আমরা যে মানসিক তৃপ্তিটা পেলাম বা কনজিউমার যে মানসিক তৃপ্তিটা পেল, সেই মানসিক তৃপ্তিটাকে আমরা আর্থিকভাবে বিচার করতে পারি বা পরিমাপ করতে পারি। তৃতীয় যেটা আসলো সেটা হচ্ছে দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান হবে। অতিরিক্ত যে পরিমাণ মানসিক তৃপ্তি সে অর্জন করবে, অতিরিক্ত মানসিক তৃপ্তিটা অর্জন করার সাথে তার যে পণ্যের যে দাম সেটা নির্ভর করে, এবং পণ্যের দামটাই হচ্ছে তার অতিরিক্ত উপযোগ বা মানসিক তৃপ্তির মূল্যের সমান। আমরা আগের উদাহরণগুলোতে আমরা বলেছিলাম প্রথম আমটা যখন সে গ্রহণ করেছিল তখন কিন্তু সে ওই আমের জন্য 5 টাকা প্রদান করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল। দ্বিতীয় আমটা যখন সে ক্রয় করতে যাবে বা যখন সে ভোগ করতে যাবে তখন কিন্তু সে 5 টাকা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত না, কারণ সে জানে যে দ্বিতীয় আমটা ভোগ করার ফলে তার যে মানসিক সন্তুষ্টি সেটা কিন্তু 5 টাকার মতো হবে না, সেটা তখন সে আরো কম মূল্য প্রদান করতে চাইবে, এবং সেটাকে তখন আমরা দেখেছিলাম যে সে 4 টাকা প্রদান করতে চাচ্ছিল। একই রকম ভাবে যখন সে তৃতীয় আমটা বা চতুর্থ আমটা যখন সে ভোগ করছে তখনও কিন্তু একই রকম ভাবে সে তার টাকা প্রদান করার যে প্রবণতা সেটা সে কমে যাচ্ছে এবং সে আস্তে আস্তে ওই পণ্যটাকে আরো কম দামে কিনতে চাচ্ছে। তার মানেটা হচ্ছে ভোক্তা ওই পণ্যদ্রব্যটা গ্রহণ করার ফলে তার মানসিক তৃপ্তি আস্তে আস্তে কমে যাচ্ছে।
এই মানসিক তৃপ্তিটা কমে যাওয়াটাই হচ্ছে পণ্যের দামের পরিমাণের সমান। চতুর্থ যে বিধির যে নিয়মটা সেটা হচ্ছে দ্রব্যটি ভোগ করার সময় ভোক্তার আয়, রুচি এবং পছন্দের পরিবর্তন হবে না। যদি এটা ঠিক থাকে তাহলেই আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কাজ করবে, আদারওয়াইজ কিন্তু আমাদের এই বিধিটা কাজ করবে না। চতুর্থ যে নিয়মটা বা চতুর্থ যে শর্তটা সেটা খুব গুরুত্বপূর্ণ শর্ত, সেটা হচ্ছে দ্রব্যটি ভোগ করার সময় ভোক্তার আয়, রুচি এবং পছন্দের কোনো পরিবর্তন হবে না। এমন হতে পারে যে ভোক্তার রুচির পরিবর্তন হলো অথবা আয়ের পরিবর্তন হলো অথবা ভোগের পরিবর্তন হলো। যদি এমনটা হয় তাহলে কিন্তু এই বিধিটা আর কাজ করবে না। যদি একই রকম থাকে ভোক্তা যদি একই রকম থাকে, ভোক্তার পছন্দ যদি একই রকম থাকে, আয় যদি একই রকম থাকে, তাহলে এই ব্যাপারটা কাজ করবে। কোন ব্যাপারটা? যে একটা ভোক্তা যখন একই পণ্যদ্রব্য বারবার বারবার ব্যবহার করতে থাকে তখন তার মোট উপযোগ বৃদ্ধি পায়, কিন্তু একটা সময় গিয়ে তার প্রান্তিক উপযোগটা কমতে থাকে এবং একটা সময় গিয়ে জিরো হয়ে যায়। শিক্ষার্থীরা তাহলে এখানে 4টা পেলাম আমরা, এবং পঞ্চম যেটা আসলো সেটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সময় বিবেচনা করতে হবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে এই পণ্যদ্রব্যগুলো গ্রহণ করতে হবে বা কনজিউম করতে হবে। তাহলে আমরা টোটাল 5টা শর্ত পেলাম। এই 5টা শর্ত মেনে নিয়েই যদি সবকিছু ঠিক থাকে তাহলেই শুধুমাত্র আমাদের এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকর হবে। আমরা যদি আবার একটু আলোচনা করি, প্রথমটা ছিল আমাদের ভোক্তার স্বাভাবিক বিচার সম্পন্ন হতে হবে, 1 নম্বর। 2 নম্বর ছিল আমাদের ভোক্তা চাইলে দ্রব্যের উপযোগ অর্থ দিয়ে পরিমাপ করতে পারবে। 3 নম্বর ছিল আমাদের দ্রব্যের দামটাকে আমরা প্রান্তিক উপযোগের সমান হতে পারে। চতুর্থটা ছিল আমাদের ভোক্তার আয়, রুচি, পছন্দ এগুলো একই রকম থাকতে হবে, এগুলোতে কোনো পরিবর্তন আসলে আমাদের এই বিধিটা কাজ করবে না। পঞ্চমটা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। সো আমরা দেখলাম যে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সেটা এই নিম্নের এই 5টি শর্ত যদি একই রকম থাকে তাহলেই এটা কার্যকর হবে। আমরা এখন যেটা দেখব শিক্ষার্থীরা, আমরা দেখব যে এই যে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি যেটা আমরা বললাম যে কোনো নির্দিষ্ট পণ্যদ্রব্য গ্রহণ করার ফলে মানুষের যে মোট যে উপযোগ সেটা বৃদ্ধি পায় ভোক্তার, এবং তার সাথে যে প্রান্তিক উপযোগ সেটা আস্তে আস্তে কমতে থাকে। এটা যদি আমরা এখন একটা লেখচিত্রের মাধ্যমে দেখতে পারি, আমরা এখানে খেয়াল করে দেখি, স্লাইডে আমরা খেয়াল করে দেখছি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি লেখচিত্রের সাহায্যে দেখানো যায়। নিচের চিত্রে 2টা অক্ষ আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হরিজন্টাল অ্যাক্সিস, একটা হচ্ছে লম্ব এবং একটা ভূমি রেখা, লম্ব রেখা। আমরা ও ওয়াই সেটা হচ্ছে আমাদের লম্ব রেখা, সেখানে আমরা পরিমাপ করছি প্রান্তিক উপযোগ এবং দাম, এবং যে ভূমি রেখা যেটা ও এক্স সেখানে আমরা পরিমাপ করছি আমের পরিমাণ। শিক্ষার্থীরা তোমরা এই চিত্রে লেখচিত্রের মাধ্যমে তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ যে ভূমি রেখাতে সেখানে আমরা দেখছি আমের পরিমাণ দেওয়া আছে, প্রথম আম, দ্বিতীয় আম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এভাবে করে আমের পরিমাণ দেওয়া আছে। একজন ভোক্তা যত বেশি আম গ্রহণ করতে থাকবে তত কিন্তু তার প্রান্তিক উপযোগ কমতে থাকবে। আমরা লম্বভাবে যে অক্ষ যেটা ও ওয়াই যে অক্ষ, ওই অক্ষে আমরা পরিমাপ করছি প্রান্তিক উপযোগ এবং দাম, এবং আমরা দেখতে পাচ্ছি যে যখন একটা ভোক্তা একটা আম ব্যবহার করলো তখন তার উপযোগ ছিল 5 টাকা সমপরিমাণ তার উপযোগ ছিল অথবা তার মানসিক তৃপ্তি ছিল। যখন সে দ্বিতীয় আমটা সে ভোগ করলো বা গ্রহণ করলো তখন কিন্তু তার উপযোগ কমে আসলো 4 টাকায়। প্রান্তিক উপযোগের কথা বলছি আমরা, প্রান্তিক উপযোগ কমে আসলো 4 টাকায়। তৃতীয় আমটা যখন সে গ্রহণ করলো তখন তার মানসিক তৃপ্তি চলে আসলো 3 টাকায়। চতুর্থ আমটা যখন সে গ্রহণ করলো তখন আসলো 2 টাকায়। পঞ্চম আমটা যখন সে গ্রহণ করলো তখন তার মানসিক তৃপ্তি আসলো 1 টাকায়। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে থাকো, যখন ওই ভোক্তা যখন ষষ্ঠ আমটা 6 নম্বর আমটা যখন সে গ্রহণ করলো তখন কিন্তু তার মানসিক তৃপ্তি 0-তে চলে আসলো। তার মানে হচ্ছে সে কিন্তু এটা থেকে আর কোনো মানসিক তৃপ্তি পেল না। তার মানে হচ্ছে প্রথম 5টা আম ব্যবহার করার ফলেই কিন্তু তার অভাব মোচন হয়ে গিয়েছে, সে মানসিক তৃপ্তি পেয়েছে। কিন্তু ষষ্ঠ আমটাতে গিয়ে কিন্তু তার কোনো অভাব মোচন হলো না, বরং সে মানসিকভাবে অখুশি হলো, সে কিন্তু মানসিকভাবে কোনো তৃপ্তি পেল না। সো এখানে রেখাচিত্রের মাধ্যমে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি প্রান্তিক উপযোগ যে ডায়াগ্রাম বা রেখা প্রান্তিক উপযোগের যে রেখাটা সেটা আমাদের নিম্নমুখীর দিকে যাচ্ছে, এবং আমরা এই ডায়াগ্রামে দেখতেই পাচ্ছি একজন ভোক্তা যত বেশি আমের ভোগ বাড়াচ্ছে বা যত বেশি আম সে গ্রহণ করছে তত কিন্তু তার প্রান্তিক উপযোগটা আস্তে আস্তে কমতে থাকছে।
রেখাচিত্র মানে দেখতে পাচ্ছি আমাদের যে প্রান্তিক উপযোগ বৃদ্ধির যে রেখাটা সেটা হচ্ছে আমাদের নিম্নমুখী, এবং এখানে প্রত্যেকটা আমের ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রান্তিক উপযোগ ধীরে 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 কমছে এবং একটা সময় গিয়ে এটা জিরো হয়ে গিয়েছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যত বেশি আম বা একজন ভোক্তা গ্রহণ করতে থাকবে তার মোট উপযোগ বৃদ্ধি পাবে, কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকবে, একটা সময় গিয়ে সেটা শূন্য চলে আসবে, যেটা আমাদের জি1 যে অংশটুকু, সেই অংশটুকু আমরা নেগেটিভ হয়ে যেতে পারে অনেক সময়। তার মানে হচ্ছে সে এটা থেকে বিরক্ত হয়ে যেতে পারে, সে এখান থেকে আর কোনো কিছু তার অভাব পূরণ তো হবেই না, সে মানসিকভাবে কোনো তৃপ্তি পাবেই না, তা সে আরও উল্টো বিরক্ত হতে থাকবে। আমরা এই রেখাচিত্রটাকে আমরা যদি আরেকটু গুছিয়ে বলি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সে যত বেশি আম গ্রহণ করছে একটা সময় গিয়ে তার মানসিক তৃপ্তি, যত বেশি সে আম গ্রহণ করছে তার মোট উপযোগ বা মানসিক তৃপ্তি তত বেশি হচ্ছে, কিন্তু তার প্রান্তিক উপযোগ ধীরে 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 কমে যাচ্ছে। তোমরা যদি স্লাইডে খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখবে E1 যেটা পঞ্চম সর্বশেষ যে আমটা যখন সে গ্রহণ করেছিল তখন তার প্রান্তিক উপযোগ যেটা ছিল E1, এই E1 যে প্রান্তিক উপযোগ যেটা সে অর্জন করলো, তার যে মানসিক সন্তুষ্টি সে অর্জন করলো, ওইটার চাইতে কিন্তু সে যখন চতুর্থ আমটা গ্রহণ করলো সেই উপযোগটা, সেই উপযোগটা বা সেই মানসিক তৃপ্তিটা কিন্তু বেশি, যেটা আমরা প্রকাশ করছি D1 দিয়ে। পরবর্তী যখন আমরা খেয়াল করছি সে যখন তৃতীয় আমটা গ্রহণ করেছিল তখন কিন্তু তার মানসিক তৃপ্তিটা আরেকটু বেশি ছিল, যেটা আমরা প্রকাশ করছি C1 দিয়ে। দ্বিতীয় আমটা আমরা প্রকাশ করছি B1 দিয়ে, এবং প্রথম আমটা আমরা প্রকাশ করছি A1 দিয়ে। একটা জিনিস খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, তোমরা এখানে বুঝতে পারবে প্রতিটা আমের ক্ষেত্রে এখানে যে প্রান্তিক উপযোগ যেটা দেওয়া আছে, উপযোগগুলো কিন্তু আস্তে 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 ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এখানে ডায়াগ্রাম, এখানে যে রেখাচিত্র যেটা দেওয়া আছে সেই রেখাচিত্রের ভিতরে প্রত্যেকটা লাইন A1, B1, C1, D1 প্রতিটা রেখাকে তোমরা যদি খেয়াল করে দেখো, এখন সর্বশেষ যে আম সেখানে রেখাটা সবচেয়ে ছোট, তার মানে হচ্ছে তার মানসিক তৃপ্তিটাও একেবারেই কম। তো আমরা এই রেখাচিত্রের মাধ্যমে বুঝতে পেলাম যে একজন ভোক্তা কি করে তার কনজামশন বাড়ার সাথে সাথে, ভোগ বাড়ার সাথে সাথে তার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে। যদিও মোট উপযোগ বাড়তে থাকে, বাট প্রান্তিক উপযোগ কমে একটা সময় গিয়ে জিরো হয়ে যায়। এখানে একটা জিনিস খেয়াল করা, যখন সে একজন ভোক্তা যখন ষষ্ঠ আম বা সপ্তম আমটা যখন সে ভোগ করবে বা গ্রহণ করতে যাবে তখন কিন্তু তার প্রান্তিক উপযোগ নেগেটিভ হয়ে গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি G1 যেটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোক্তার প্রান্তিক উপযোগ জিরো। এখানে প্রান্তিক উপযোগ জিরো বলতে আমরা আসলে কি বোঝাই? জিরো বলতে আমরা বুঝতে পারছি যে তার যে মানসিক তৃপ্তি, সে মানসিক তৃপ্তিটা একেবারেই নেই, তার মানসিক তৃপ্তিটা একেবারেই জিরো হয়ে গিয়েছে, মানে সে আর এটা থেকে আসলে সে কোনো ভালো কিছু পাচ্ছে না, সে ভালো বোধ করছে না, সে বিরক্ত হচ্ছে। খেয়াল রাখতে হবে শিক্ষার্থীরা, এই যে আমরা যে প্রান্তিক উপযোগ বিধিটা দেখলাম, এই প্রান্তিক উপযোগ বিধিটা কিন্তু মোটামুটি সব রকম পণ্যদ্রব্যের জন্য একই রকম হয়। যখন কোনো ভোক্তা যখন কোনো পণ্যদ্রব্য গ্রহণ করবে তখন পণ্যদ্রব্যটা গ্রহণ করার সাথে তার মোট উপযোগ বাড়বে ঠিকই, কিন্তু প্রান্তিক উপযোগ কমতে থাকবে। কিছু কিছু ব্যতিক্রম ধর্মী পণ্যদ্রব্য আছে শিক্ষার্থীরা, যেগুলোর জন্য আমাদের এই উপযোগ বিধিটা কার্যকর হবে না, বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকর হবে না। কিছু কিছু পণ্যদ্রব্য আছে, তোমরা যদি স্লাইডে খেয়াল করে দেখো, এই স্লাইডে তোমরা একটা উদাহরণ দেখতে পাবে, যেমন ডাক টিকিট সংগ্রহ। কোনো মানুষের যদি ডাক টিকিট সংগ্রহের নেশা থাকে বা যে শখ থাকে, ওটা কিন্তু সে যত বেশি করুক না কেন তার কিন্তু এটা থেকে তার মোট উপযোগ বাড়তে থাকবে, এবং তার যে মানসিক যে আনন্দ বা সন্তুষ্টি সেটা কিন্তু কখনোই কম, মানে সে যত বেশি ডাক টিকিট সংগ্রহ করবে তত তার মানসিক সন্তুষ্টি আরও বাড়তে থাকবে। একই রকমভাবে মানুষের শখের যে কাজগুলো, যেমন মাছ ধরা, কোথাও বেড়াতে যাওয়া, এই শখের কাজগুলো বা এই শখের ব্যাপারগুলো থেকে যখন সে তার শখের ব্যাপারগুলো থেকে তার কিন্তু মানসিক তৃপ্তি কখনোই কমবে না, বরং তার মানসিক তৃপ্তিগুলো আরও বাড়তে থাকবে। সো শিক্ষার্থী, আমি আশা করবো যে তোমরা আজকের ক্লাস থেকে বা আজকের আলোচনা থেকে তোমরা বুঝতে পেরেছো যে আমাদের প্রান্তিক উপযোগ বিধিটা কিভাবে কাজ করে, এবং কিছু 5টা শর্ত ছিল, এই 5টা শর্ত নির্ভর করে আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক বিধিটা নির্ভর করে। এবং আমরা রেখাচিত্রের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে ক্রমহ্রাসমান প্রান্তিক বিধিটা কাজ করে, এবং মোট উপযোগ বৃদ্ধি পায় এবং প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে এবং সেটা জিরো হয়ে যেতে পারে।
আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি বাড়ির কাজ আছে, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে সেটা তোমরা লিখবে এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করবে। আমরা যে রেখাচিত্রের সাহায্যে যে ব্যাখ্যা করেছিলাম সেই রেখাচিত্রের মাধ্যমে তোমরা দেখাবে যে একটা ভোক্তা কিভাবে আম বেশি বেশি একটার পর একটা গ্রহণ করছে এবং তার সাথে কিভাবে তার প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে। তোমরা এই রেখাচিত্রটা নিজের হাতে ড্র করবে এবং তোমরা খাতায় লিখে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করবে। সো আমি আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা যদি আমার ক্লাসটা পুনরায় দেখতে চাও তোমরা কিশোর বাতায়ন এবং আমার ঘরে আমার স্কুলের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারবে এবং আমি আশা করব তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ মতামতগুলো আমাদেরকে ইমেল করে জানাবে। তোমরা প্রত্যেকে ভালো থেকো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, ভালো আছো নিশ্চয়ই। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বইয়ের অষ্টম অধ্যায় নেতৃত্ব নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই চলো আমরা কিছু ছবি দেখি। প্রথম ছবিটাতে আমরা কি দেখছি? মনে হচ্ছে কোনো একজন ম্যাডাম কোনো কিছু লিড দিচ্ছেন, কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করছেন। দ্বিতীয় ছবিটাতে দেখছি একজন প্রথমে এগিয়ে যাচ্ছেন আর তার পিছনে অনুসরণ করছে অন্যরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় ছবিটা আমাদের সবার পরিচিত। এখানে আমরা জাতীয় ক্রিকেট দলের ছেলেদের দেখতে পাচ্ছি, তাই তো? আর মাশরাফি বিন মুর্তজা এই দলের ক্যাপ্টেন ছিলেন, সেটা আমাদের সবার জানা ছিল। পরবর্তী ছবিটা কি দেখতে পাচ্ছি? পরবর্তী ছবিতে দেখা যাচ্ছে একজন কি কোনো একটা চূড়ায়, আমরা ধরে নিই এভারেস্টের চূড়ায় কি করেছে, তার দেশের পতাকা স্থাপন করছে। তার পিছনে আরও অনুসারী আছে। পরবর্তী স্লাইডে আমাদের কি আছে? যে এগিয়ে নিয়ে যাচ্ছিল তাকে আমরা বলছি লিড। কে দিচ্ছে? লিডার। আর লিডারশিপ, লিড, লিডার, লিডারশিপ, এই তিনটা শব্দের মধ্যে আমাদের সাথে পরিচিত কোনটা? লিডার, তাই না? লিডার অর্থ আমরা সবাই জানি নেতা। নেতা কি করে? লিড দেয়। লিড দিলে কি পরিচালনা করছে। নেতার এই কাজটাকে আমরা কি বলতে পারি? হ্যাঁ বন্ধুরা, নেতৃত্ব। তোমরা ঠিকই ধরেছ, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে নেতৃত্ব। তাহলে চলো মূল আলোচনায় যাক। প্রথমেই চলে আসতে হয় নেতৃত্ব কি। তারও আগে নেতৃত্ব কি জানবার জন্য আমরা এই পাঠ থেকে কি কি জানতে পারি সেটা জেনে আসি। এই পাঠ শেষে আমরা নেতৃত্ব কি তা বলতে পারবো, নেতৃত্বের শ্রেণীবিন্যাস করতে পারবো, আদর্শ নেতার গুণাবলীগুলি ব্যাখ্যা করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আসো নেতৃত্ব কি সেটা আগে আমরা জানি। নেতৃত্ব হচ্ছে উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদনে কর্মীদের উৎসাহিত করার গুণ ও কৌশল। এই সংজ্ঞাটা আমাদের ভালোভাবে আত্মস্থ করতে হবে, কেননা তোমাদের জ্ঞানমূলক কোশ্চেনে অনেক সময় এসে থাকে নেতৃত্ব বলতে কী বুঝো, কিংবা নেতৃত্ব কী। তাহলে আমরা সবসময় বলতে পারবো নেতৃত্ব হচ্ছে
উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদনে কর্মীদের উৎসাহিত করার গুণ ও কৌশল। আশা করছি তোমরা পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো নেতৃত্ব সম্পর্কে জানলাম, নেতৃত্ব কী তা জেনেছি। এখন নেতৃত্ব কত ধরনের হতে পারে সেটা জেনে নিই। আমরা জানি নেতৃত্বকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব, দ্বিতীয়টা হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, তৃতীয় হচ্ছে মুক্ত নেতৃত্ব, আর সর্বশেষে যে নেতৃত্ব আছে সেই নেতৃত্বটা হচ্ছে আমলাতান্ত্রিক নেতৃত্ব। এবার আমরা জেনে নিই গণতান্ত্রিক নেতৃত্বটা কি। তো গণতান্ত্রিক নেতৃত্ব বলতে আমরা বুঝি সবার অংশগ্রহণ, যে দলটা গঠন হয় এবং যে নেতা এইভাবে নেতৃত্ব দিয়ে থাকেন, সবার মতামত নিয়ে নেতৃত্ব প্রদান করে থাকেন, সবাইকে নিয়ে যে চলেন, সেটাই হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। তো এই নেতৃত্বের বৈশিষ্ট্যগুলি আমরা জানি। দেখো, নেতা অধস্তনদের সাথে আলোচনা করে, অধস্তনদের পরামর্শ গ্রহণ করে, কর্মীদের নিকট থেকে কিন্তু তথ্য গ্রহণ করে। আবার কি করে, কোনো কর্মী যদি প্রশ্ন করে সে প্রশ্নের শুনবে এবং তার উত্তরও দেবে, কর্মীদের জবাবদিহিতা আশা করে। এই ধরনের নেতৃত্বে নেতা কর্মীদের কাছে কিন্তু নিজের কাজের জবাবদিহিও করে থাকেন। কর্মীরা নিজেদের প্রতিষ্ঠানের একটি অংশ মনে করেন। এবার আমরা জানব স্বৈরতান্ত্রিক নেতৃত্ব সম্পর্কে। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য হচ্ছে নেতা শুধুই আদেশ করেন, জবাবদিহি করেন না, সম্পূর্ণ নিজের ক্ষমতা ও সামর্থ্যের উপর নির্ভর করেন, কর্মীদের সামর্থ্যের উপর মোটেও আস্থা রাখেন না, আর কর্মীদের মতামত পরামর্শ গ্রহণ করেন না। সবসময় একটা নেতিবাচক মনোভাব পোষণ করেন, কর্মীদের সবসময় চাপের মুখে রাখেন, কর্মীদের নিকট জবাবদিহি করেন না, কর্মীরা প্রতিষ্ঠানকে নিজেদের ভাবতে পারে না। এ পর্যায়ে আমরা জানব মুক্ত নেতৃত্ব। এই নেতৃত্বের নেতার বৈশিষ্ট্যগুলি এবার আমরা জানি। নেতা কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকেন, নিজে কাজ করতে পছন্দ করেন না এবং আগ্রহীও নন, কর্মীদের ওপর সুনির্দিষ্ট আদেশ দেন না, কর্মীদের জবাবদিহিতা আদায় করেন না, কর্মীরা নিজেদের ইচ্ছা মতো কাজ করে, সিদ্ধান্ত গ্রহণের সময়ও বেশি লাগে, প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে ভালো আন্তঃব্যক্তিক সম্পর্কীয় ও দলীয় কাজের ওপর। এ পর্যায়ে আমরা জানব সর্বশেষ নেতৃত্ব, আমলাতান্ত্রিক নেতৃত্ব। আমলাতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো: নেতা কর্মীদের আদেশ দিয়ে কাজ আদায় করে নেন, কর্মীরা নেতার চেয়ে আদর্শকে বড় করে দেখেন এবং পালন করতে বাধ্য, সর্বদা নিয়মমাফিক দায়িত্ব পালন করতে হয়। নেতার চেয়ে নেতার আদেশ এবং ব্যক্তিগত সম্পর্কের চেয়ে শৃঙ্খলা বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা নেতৃত্বের ধরন দেখলাম, 4 ধরনের নেতৃত্ব নিয়ে আলোচনা করলাম। এবার আমরা একটা কেস স্টাডিতে যাই। আমি শোনো, আখিতারা ফার্নিচারের মালিক জনাব আরশাদ পুঁজি নিয়ে তার ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু কঠোর পরিশ্রম, সততা, কর্মচারীদের পরিচালনা করার দক্ষতা ও ব্যবসায়ের উন্নতির প্রতি প্রবল আগ্রহ তাকে আজ সমাজের একজন বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত করেছে। তিনি কর্মচারীদের সকল অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সাধ্যমতো তাদের দাবি দাওয়া পূরণ করার চেষ্টা করেন। অন্যদিকে কর্মচারীরাও ব্যবসাটিকে নিজের মনে করে আন্তরিকতার সাথে কাজ করেন, গ্রাহকদের চাহিদা পূরণ করে ব্যবসায়ের সুনাম বৃদ্ধির জন্য চেষ্টা করে যাচ্ছেন। শিক্ষার্থী বন্ধুরা, কাহিনীটিতে আমরা জনাব আরশাদের যেসব গুণগুলি দেখতে পাই সেগুলি আমরা একটু দেখি। তিনি পরিশ্রমী, তাই তো? তিনি সৎ, কর্মচারীদের পরিচালনা করতে তিনি দক্ষ, ব্যবসায়ের উন্নতির জন্য তিনি আগ্রহী এবং কি কর্মচারীদের অভাব অভিযোগ শোনা ও দূর করতে তিনি আন্তরিক। তো এইগুলিকে আমরা বুঝতে পারছি একজন নেতার মধ্যে এই গুণগুলি থাকা আবশ্যক। তাহলে বন্ধুরা, আসো আমরা একজন আদর্শ নেতার গুণাবলীগুলি জেনে নিই। আমরা জানি আদর্শ নেতার যে 10টি গুণ থাকতে হয়, সেই 10টি গুণগুলি এখন দেখব। একজন আদর্শ নেতার প্রথমে কি থাকতে হবে? দৈহিক সামর্থ্য ও সুস্থতা। একজন নেতাকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে, কারণ নেতাকে কি করতে হয়? অনেক পরিশ্রম করতে হয়। সেজন্য তার মানসিকভাবে তাকে সুস্থ থাকতে হবে, শারীরিকভাবেও তাকে সুস্থ থাকতে হবে এবং কী করতে হবে? দেখতেও সুন্দর হতে হবে। প্রখর ব্যক্তিত্ব।
নেতার ভিতর প্রখর ব্যক্তিত্ব না থাকলে তার কর্মচারীরা বা তার অধীনস্থ ব্যক্তিরা তাকে মানবে না। সেজন্য একজন নেতাকে কী করতে হবে? ধীর স্থির হতে হবে। এবারে আমরা জানব একজন আদর্শ নেতার যে গুণটা থাকা দরকার, সেটা হচ্ছে শিক্ষা ও অভিজ্ঞতা। আমরা জানি শিক্ষা, আনুষ্ঠানিক শিক্ষা বিশেষ করে একজন মানুষের আচরণগত দিক পরিবর্তন করে, আর অভিজ্ঞতা মানুষকে কাজে সমৃদ্ধ করে। তো সে কারণেই একজন নেতাকে অবশ্যই শিক্ষিত হতে হবে এবং সেই কাজের প্রতি তার অবশ্যই পারদর্শিতা থাকতে হবে। সাহস ও সততা, নেতাকে অবশ্যই সাহসী হতে হয়, কারণ নেতাকে সামনে থেকে এগিয়ে নিয়ে যেতে হয়, দলের নেতৃত্ব দিতে হয়, যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে হয়। তার সাথে তার যদি ন্যায় ও সততা থাকে, কর্মীরা তার প্রতি আনুগত্য পোষণ করে। শিক্ষার্থীরা দেখো, আমরা পরিশ্রম ও সহনশীলতা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আদর্শ নেতার আরেকটি গুণ। আমরা জানি পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। নেতা যদি অলস হয়, কাজ করতে না চায়, তাহলে তার কর্মীরা কি কাজ করবে? তাকে মানবে? মোটেই না। সে কারণে কি করতে হবে? নেতাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে আর সহকর্মীদের প্রতি সহনশীল হতে হবে। যে কোনো কাজ ধৈর্য সহকারে শুনতে হবে, কর্মীদের অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শুনতে হবে, তার সহনশীল মনোভাব থাকতে হবে। দায়িত্বশীলতা ও সহযোগিতার নেতা অবশ্যই কি করতে হবে? দায়িত্বশীল হতে হবে। তার কর্মীদের প্রতি তার দায়িত্ব আছে, তার কাজের প্রতি তার দায়িত্ব আছে, এবং কি করতে হবে? অন্যদেরকে কাজটা এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতার মনোভাব থাকতে হবে। তাকে ভর্ৎসনা করলে হবে না, কর্মীদেরকে উৎসাহ দিতে হবে। এ পর্যায়ে আমরা জানব সাংগঠনিক দক্ষতা। কর্মীদের আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা এবং তাদের মনোভাব অনুযায়ী দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্পৃহা, সেটা অবশ্যই নেতার গুণাবলীর অন্তর্গত। তাই একটা দলকে সুসংগঠিত করবার জন্য যে দক্ষতা, সেই দক্ষতা অবশ্যই একজন আদর্শ নেতার থাকতে হবে। এই পর্যায়ে আমরা জানব মানবিক সম্পর্ক অনুধাবন। কর্মীদের মনোভাব ইতিবাচক না নেতিবাচক, তাদের যোগ্যতা কী, তাদের দক্ষতা কী, সেই অনুযায়ী তাদেরকে কাজে প্রেরণ এবং তাদের কাজ দিয়ে কর্মীদের কাছ থেকে কার্যটা উদ্ধার করে নিয়ে আসাটাই হচ্ছে মানবিক সম্পর্ক অনুধাবনের বিষয়। একজন নেতার অবশ্যই মানবিক সম্পর্ক অনুধাবনের এই বিষয়গুলি মাথায় রেখে নেতৃত্ব প্রদান করতে হবে। নেতাকে অবশ্যই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সঠিক কাজটা করতে পারাই হচ্ছে নেতার একটা অন্যতম গুণ। সেটা আমরা সবাই জানি, তাই তো শিক্ষার্থী? শেষে যেটা আছে সেটা হচ্ছে জেন্ডার সচেতনতা। শিক্ষার্থী বন্ধুরা, নেতা নারী বা পুরুষ যেই হোক না কেন, সে তার সহকর্মী নারী ও পুরুষের প্রতি সহমর্মিতা প্রদর্শন করবে। এখানে কোনো পক্ষপাতিত্ব করবে না। সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রেখে যার যার দক্ষতা অনুযায়ী কাজে উদ্ধার করাই হচ্ছে নেতার কাজ। জেন্ডার সচেতনতা নেতার একটি অন্যতম গুণ। এতক্ষণ আমরা যে 10টা গুণ নেতার জানলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের কাছে খাতা কলম আছে। একক কাজ হিসাবে আমি তোমাদের একটা কাজ দিতে চাই, তোমরা জলদি লিখে নাও। আত্মবিশ্লেষণ করে তোমার মধ্যে একজন নেতার কোন গুণগুলো আছে তা উল্লেখ করো। প্রত্যেকে কিন্তু আমরা একজন নেতা, সেটা কি বিশ্বাস করো? যদি করো, তাহলে তোমার ভিতরে কিছু গুণ আছে, সেই গুণগুলি তুমি নিজে অনুধাবন করো এবং লিখে ফেলো খায়। এখন আমরা দেখি আজকের পাঠে আমরা কি কি শিখলাম। আদর্শ নেতার গুণাবলী কয়টি মনে আছে? একজন আদর্শ নেতার গুণাবলী কয়টি? 10টি। দ্বিতীয় কোশ্চেনটা আছে, নেতৃত্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 4টি শ্রেণীতে। মনে আছে নিশ্চয়ই তোমাদের? গণতান্ত্রিক নেতৃত্ব, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, মুক্ত নেতৃত্ব এবং আমলাতান্ত্রিক নেতৃত্ব। এই 4 ধরনের নেতৃত্বের কথা আজকের পাঠে আমরা জেনেছি। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, মুক্ত নেতৃত্বের 2টি বৈশিষ্ট্য বলো। পারবো না? নিশ্চয়ই পারবো। মুক্ত মানে তো স্বাধীন। এই মুক্ত নেতৃত্বের নেতা কি করেন? নিজে কাজ করতে চান না, তাই না? জেনেছিলাম না? সে অন্যদের দিয়ে কাজ করিয়ে নিতে চায় এবং সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনাও দেয় না। কর্মীরা যার যার ইচ্ছা মতো কাজ করে। আশা করছি 8 পয়েন্টগুলো তোমরা পারবে, তাই তো? 4 নম্বর কোশ্চেন আছে, কোন ধরনের নেতৃত্ব তোমার অপছন্দনীয় এবং কেন? এটা তোমাকেই বিচার করতে হবে।
তোমাকে দেখতে হবে যে কোন ধরনের নেতৃত্ব তোমার কাছে ভালো লাগে না, সেটা তুমি নিজে লিখবে। 5 নম্বরে আছে জেন্ডার সচেতনতা বলতে কি বুঝো। আমরা জানি জেন্ডার সচেতনতা বলতে নারী এবং পুরুষ যে যার দক্ষতা অনুযায়ী কাজ সম্পাদন করবে এবং তার উপযুক্ত স্থানে তাকে মূল্যায়ন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার বাড়ির কাজ লিখে নাও। তোমাদের বাড়ির কাজ হচ্ছে বিভিন্ন ধরনের নেতৃত্বের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। আজকের এই ক্লাসটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তবে ভিজিট করো কিশোর বাতায়নে। ওখানে তোমরা কমেন্ট করতে পারো, তোমাদের সমস্যা থাকলে সেই সমস্যাগুলি ওখানে লিখতে পারো কমেন্ট বক্সে, আমরা সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। Assalamu alaikum, dear students. How are you? I hope you are all fine. So I hope you are all ready with your books and with all the stuffs. Today we are going to discuss about a very important thing of English grammar. So before we begin, let's give a little bit hints of today's class. So this is an incomplete sentence. Now you have to complete it. The sentence is, he is too dishonest. Now we have to complete this sentence. Now I am writing the answer of this sentence. He is too dishonest to speak the truth. I hope by now you have understood. Today we are going to discuss about completing sentence. So our topic of today's class is completing sentence. That means we will have 5 incomplete sentences and we have to complete those sentences. Now in order to complete those sentences, we have to use something, and these things I am going to write. Number 1 thing that you must know is a word. Number 2, phrase. Number 3, clause. That means if you want to answer this kind of questions, you have to answer these questions by using a single word or a phrase or a clause. I hope by now you must have understood about phrase and clause. But as we are starting fresh, so let's give some feedback. What is a phrase? What is a clause? Because we have to complete these sentences using those things. So phrase is a group of words, but there will not be any
subject and verb combination. That means a phrase will not have a subject, a phrase will not have a finite verb, and it will not form any predicate. For example, at night. At night, this word does not have any subject. There is no finite verb. It makes an incomplete sense. In English grammar, it is used as a part of speech. So this is phrase. That means you can complete this kind of sentences using this phrase or using any phrase. And there is clause. I know you all this answer. Clause is the subject-verb combination, and it makes a complete sense. For example, he is poor but honest. So here he is poor but honest. That means he is poor but he is honest. The problem is here we have got a subject, we have got a verb. Here we did not use any subject. Why? Because this is something that is used by the same subject. So we always try to avoid the same thing repeatedly in the later part of this clause. So he is the subject of this clause, he is the subject of this clause as well. That means he is poor, he is honest. But is the conjunction. We have used it because this is a compound sentence. So you must have good idea over simple sentence, complex sentence and compound sentence. So here we are getting a subject, we are getting a verb. Here subject and verb is hidden, but this is a clause. This is also a clause if we use subject and verb which is hidden. So we know there is a phrase, there is clause. So in order to complete this completing sentence, we have to focus on some other things. I believe that you know all these things, but let's revise. Number 4 is infinitive. Infinitive means 2 plus V1. V1 means the base form of the verb. 5. Jiran. Jiran is verb plus ing. It makes the sense of noun. And number 6 is participle. It is verb plus ing, giving the sense of adjective. So, gerund and participle and infinitive, we know these three things are known as non-finite verb. Infinitive 2 plus the base form of the verb, gerund is verb plus ing, is giving the sense of noun, then verb plus ing giving the sense of adjective. These three are non-finite verb. So, in the rule, when we will discuss the rules and examples, if you want to complete this incomplete sentences with a complete sense, then you have to use these things. And when I refer this kind of name, I hope you will be able to understand or recollect what I have already mentioned. Before we discuss this topic, I would like to tell you that in the exam, if there is incomplete sentence like this, and if you have to complete the answer, which I have given lots of dot here, you must write the complete sentence in the exam. You cannot write any incomplete sentence. For example, this is the answer. We know that to speak the truth is the answer of this question. But in the exam, in your script, you cannot just write to speak the truth. If you write it, your answer will be totally wrong. That means if you want to get 1 out of 1, you have to write a complete sentence because the name is completing sentence. You cannot make an incomplete sense. What you can do is that the new thing that you have written here, you can focus on that by giving dot, or you can also mark this is the way. You can also do it, no problem. But one thing that you must remember is that you have to complete the sense. So if you want to complete the sense, you need lots of grammar, or you have to use your own brain, own creativity, and how you will form the sentence. Now let's start with some rules, and I am going to discuss some important rules, not the rules that you have already got some prior ideas. So let's begin. Rule number 1 of today's class is 2.2. Let's see the structure. Subject plus verb plus 2 plus adjective or adverb plus 2 plus verb, a relevant verb, plus
extension. So let's give an example. He is too old to do the work. So this is the sentence. He is too old to do the work. So according to structure, subject, verb, to, adjective or adverb plus to plus verb. The verb will be used according to your thinking and it should be a relevant verb. Then extension. So here the example is he is too old to do the work. In incomplete sentence there will be he is too old to, then rest of the part you have to answer. Now how you will answer? Look at these rules. So he is too old to do the work. So follow this structure. Too old to do the work. So to is given here, according to structure to is here, verb, relevant verb is here, to, then the work. So if you follow this structure, you will be able to answer your question, your incomplete sentence, complete answer, and it will be grammatically correct, grammatically flawless. Rule number 2. So plus adjective or adverb plus that plus subject plus cannot or could not plus V1, which will be a relevant verb. So this is the structure. So adjective or adverb, that, subject, cannot or could not plus V1. You have to use a relevant verb. So when we will see the example, then you will be able to understand the rule properly. Now let's see the example. So this is the example. The man was so ill. It is written in the question. You have to complete these sentences. How you will complete? Now let's see the grammar. So according to grammar, here so is there, then there is adjective or adverb, then that means you have to use that. This is structure. So you have to follow the structure exactly written here. Then there will be a subject. So the subject is he. Then cannot or could not. Now which will be the main thing or how you will define this? There will be cannot or could not. Look at this first clause. The tense is past. First clause referring to past tense, definitely there will be could not. If it is present, then it will be cannot. So we know that cannot and could not. After this there will be always the base form of the verb. This is as far as structure is concerned. Now what kind of verb or what verb you will use, it depends on you. How you will form this sentence according to your formation, you will use this verb. So I have used this move. This is the base form of the verb V1. Then an inch. The man was so ill that he could not move an inch. That means the man was not in a very comfortable position. That's why he was not been able to move an inch. So if you follow this structure, you will be able to answer any kind of problem made by so dot then that. Then rule number 3. So that plus first subject plus may or can, might or could plus verb plus extension. Let's see the example. The boy reads more so that. Now you have to complete this sentence. He can make good result. So in the exam, this part is written. The boy reads more so that. Now you have to complete your answer. How you will complete the answer? Follow the structure, then you will create your own answer. The boy reads more so that he can make good result. Now so that is there. Then first subject, that means I am actually referring this boy. This is the boy, he. Then can. Why? See, present tense. Or this is a sensible thing. That's why he can make good result. We know that after modal verb there will be always the base form of the verb. So make is there, then good result. So any kind of sentence regarding this, so that if you follow this structure, you will be able to answer grammatically correct sentence. Now rule number 4. Here we will use, the structure is subject plus had better plus V1, that means the base form of verb. Then there will be extension. Let's see an example. I had better answer is
ring him at once. So in the question, I had better, up to this it is written, then you have to complete the answer. How you will complete the answer? According to structure, we know after had better there will be always the base form of the verb. So the base form of the verb is ring, not rang, not rung. Him at once. According to the first clause, we have to create the sentence, but in order to create a grammatically correct sentence, we have to understand the grammatical rule. If you understand the grammatical rule properly, you will be able to answer any kind of grammatically correct or sensible sentence. So it will help you, this rule will help you to make your grammar very clear. So you can form any sentence, you can make any sentence grammatically correct. Now how you will correct depends on you, because you have to use your memory, your creativity. Then rule number 5, no sooner group than, hardly, when, scarcely. When there will be past perfect tense, then there will be past indefinite tense. There will be past perfect tense in the first clause, then there will be past indefinite tense. There will be past perfect tense, past indefinite tense, or simple past tense. Let's see the examples. No sooner had I gone out. Now you have to change it. No sooner had I gone out than he came. Let's see the structure. That means if you remember this thing, you can make any sentence grammatically correct according to this structure. So if there is no sooner, if there is hardly or scarcely, after this the clause will be following this past perfect tense. That means subject plus had plus V3. Then there will be then for no sooner, hardly and scarcely when. Remember, many students make this mistake. THAN, not THEN. If you write THEN, it will be wrong. This is in the structure, THAN. Then the last clause will be past indefinite tense, past indefinite tense and past indefinite tense. That means subject plus V2, the past form of the verb. So let's see the example. No sooner, see, past perfect tense is used. Had is there, the past participle. Now you have to make it. Then he came. This is past indefinite, past indefinite. So past perfect, past indefinite, past indefinite. As we are following no sooner group, so follow this. You can make hardly, you can also make scarcely, following this structure. So if there is no sooner, if there is hardly, if there is scarcely, the first clause will follow past perfect tense and the second clause will follow past indefinite tense. Very simple, but you have to remember this. If you remember this, you will be able to answer any grammatically correct statement. Now let's see another rule. It is rule number 6. It is about it is time or it is high time. Then subject plus V2. It is time we went home. I am writing another rule because there is a relationship between these two. It is time to or it is high time to. And there will be V1. It is high time to do the work. So I have written two rules actually to make you understand. If there is it is time or it is high time, then there is dot dot. That means you have to complete the sentence. How you will complete the sentence? According to rule, if there is only it is time or it is high time, you have to use a subject. Then subject will follow the past form of the verb. That means V2. This is the V2 form. But if there is it is time to or it is high time to, if to is given, then the verb will follow only the base form because there is to. So if it is time or it is high time, then subject plus the past form of the verb. But if there is it is time to or it is high time to, in that case you can complete the sentence by using the base form of the verb. So don't get confused about these examples. You have to remember the structure properly. Then you will be able to answer correctly. So dear students, today we have learned 7 rules. We have learned the structure. Before we begin, what we did actually, we have got some reviews of our prior grammatical items. Then
we started discussing some rules. 7 rules we have discussed so far. Now if you understand these rules properly, you will be able to answer the grammatical things. Now there will be some homework. Just follow the homework, write down the homework in your copies. So I have given 5 examples. 5 incomplete sentences you have to use. You have to complete the sentences using the rules that we have discussed in today's class. The first one is, the girl was too sick ... Many farmers are so poor that you had better. Scarcely had we reached the station. It is high time. So these 5 are incomplete. So you have to complete the sentences using the rules we have discussed, as well as it depends on you how you will form the verb, or how you will complete the sentence using the verb. That you have to use a relevant verb. So dear students, this is your homework. You can get the video in Kishore Batayan. If you want, you can pass your comments. Shortly we will give some feedback classes. As for today, this is goodbye. Thank you. প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকে আমি তোমাদের সাথে আছি নবম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতির 9.2 অনুশীলনীটি নিয়ে। এই অনুশীলনীতে ত্রিকোণমিতিক যে অনুপাত নির্দিষ্ট কোণের মান নির্ণয় করে সেগুলোর আমরা প্রয়োগ করব। তো আসি আজকে আমাদের এই অনুশীলনীর শেষে যা তোমরা পারবে সেটা হলো জ্যামিতিক পদ্ধতিতে এই কোণগুলোর মান, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে পারবে এবং সেগুলো প্রয়োগ করতে পারবে। তো আমরা শুরুতে যে এই কোণগুলোকে কেন নিলাম এবং এই কোণগুলোর মান নির্ণয় করব কেন সেই ব্যাপারে একটু আলোচনা করব। তারপরে আমরা একটা কোণের মান নির্ণয় করব এবং তোমরা অনুরূপ পদ্ধতিতে অন্যান্য কোণগুলোর মানগুলো নির্ণয় করবে। তো দেখো যে আমাদের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই যে কয়টা কোণ, 5টা কোণ লিখেছি আমি। এই 5টা কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে মান, সেই মানগুলো আমাদের জানা থাকতে হবে এই কোণের সাপেক্ষে, কারণ এই কোণগুলোকে আমরা আদর্শ কোণ হিসেবে ধরি এবং অন্যান্য কোণের মানও আমরা জানতে পারবো বা ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব বা ক্যালকুলেটরের হেল্প নিব, কিন্তু এই মানগুলো অবশ্যই আমাদের কিভাবে আসে সেই ধারণাটা থাকতে হবে, মুখস্থ থাকতে হবে এবং এই মানগুলো সরাসরি আমরা মুখস্থ প্রয়োগ করে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। তো আমরা যদি জ্যামিতিক প্রক্রিয়ায় যদি আমরা 60 ডিগ্রি বা 30 ডিগ্রি কোণের মান নির্ণয় করি, সেটা কি হয় দেখো। এই 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি এই দুইটা কোণের মান বের করার প্রক্রিয়া এক।
45 ডিগ্রিটা একটু ভিন্ন, এটা তুমি এই দুটো দেখাইলেই তোমরা আশা করি পারবে। এবং 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি এটা আমরা সাধারণ আলোচনা থেকেই বের করতে পারি, এখানে জ্যামিতিক তেমন ক্যালকুলেশন নেই। দেখো এটা আমরা কিভাবে 30 ডিগ্রি বা 60 ডিগ্রি কোণের অনুপাত সমূহ নির্ণয় করতে পারি। যে আমরা এইখানে একটা শুরুতেই আমরা একটা কোণ নেই, যে কোণটার পরিমাপ হলো 30 ডিগ্রি। তো আমরা এখানে মনে করি কোণ এক্স ও ওয়াই, এটা একটু বড় হয়ে গেছে, তাহলে আমরা 30 ডিগ্রি আনুমানিক আমরা একটা কোণ নিলাম, যেটা হলো ও এক্স ওয়াই, এই কোণটা হলো 30 ডিগ্রি। তো এই ও ওয়াই বাহুর উপরে তুমি যে কোনো একটা বিন্দু নাও, সেই বিন্দুটাকে যদি আমরা পি ধরি, তাহলে এই বিন্দুটা হলো পি, তাহলে পি বিন্দু নিলাম। এখন এই পি থেকে ও এক্সের উপরে লম্ব আঁকো, যে লম্বটা হলো পি এম। তাইলে আমরা এখানে একটা লম্ব আঁকলাম, যে লম্বের নাম দিলাম আমরা পি এম। এখন পিএম বাহুকে আমরা বর্ধিত করব। তো এইদিকে বর্ধিত করব, যে এটাকে যদি আমরা কিউ পর্যন্ত বর্ধিত করি, তো সেক্ষেত্রে এই পিএম সমান যেন এম কিউ হয়। তাহলে এটা সমান করে, এখান থেকে আমরা যদি এইটা ধরি, তাহলে এইটা হলো এম কিউ, তাহলে এম কিউ পর্যন্ত আমরা পিএমকে বর্ধিত করলাম, যেখানে এই বাহু দুইটা হলো সমান। এরপরে আমরা ও কিউ যোগ করে দিই, এটা হলো ও কিউটা যোগ করে দিলাম। তো দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে কি পেয়েছি, যে দুইটা ত্রিভুজ পেয়ে গেছি, একটা হলো পি ও এম আর একটা পেয়েছি ও এম কিউ। এই ত্রিভুজ দুইটার ভিতরে আমরা পিএম এবং কিউ এম এই দুইটা সমান পেয়েছি। তো আমরা যা পেয়েছি সেটা লিখি, এবং যেভাবে পেয়েছি সেই বর্ণনাগুলো যদি দেই, মনে করি কোণ এক্স ও ওয়াই ইকুয়ালস টু 30 ডিগ্রি, পি ও ওয়াই এর উপরস্থ বিন্দু, পি হইল ওয়াই এর উপরস্থ বিন্দু। এখানে আমরা পিএম লম্ব ও এক্স আঁকি, ও পিএমকে কিউ পর্যন্ত বর্ধিত করি, পিএমকে কিউ পর্যন্ত বর্ধিত করি, যেন এখানে আমাদের কি হয়, পিএম সমান এম কিউ হয়, পিএম সমান এম কিউ হয়। তারপরে আমরা ও কমা পি আর হলো ও কমা কিউ যোগ করি। এখন ত্রিভুজ পি ও এম ও ত্রিভুজ কিউ ও এম, তাহলে এখানে কিউ ও এম এর মধ্যে দেখো কি লেখা যায়, যে আমরা এখানে বলতে পারি যে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কারণ কি, যেহেতু আমরা এখানে লম্ব এঁকেছি, তাহলে এটাও বর্ধিত করেছি, এটাও লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজে আমাদের যে একটা বাহু হলো ও এম সাধারণ বাহু। দেখো তাইলে পিএম সমান সমান হলো কিউ এম, কারণ এটা আমরা কোথা থেকে পেয়েছি, অঙ্কন অনুযায়ী। আর হলো আমাদের আরেকটা বাহু ও এম সমান সমান ও এম, এটা হলো সাধারণ বাহু। তাহলে আমরা ও এম সমান সমান পেয়েছি ও এম, এটা হলো আমাদের সাধারণ বাহু। তাহলে এই দুইটা বাহু সমান, এই কোণটা আমরা পেয়েছি 30 ডিগ্রি, আর এই কোণটা হলো সমকোণ। তো এদের অন্তর্ভুক্ত কোণ পিএমও সমান অন্তর্ভুক্ত কোণ কিউএমও, যেহেতু এই দুইটাই হলো 90 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ পিওএম
সর্বসম ত্রিভুজ কিউ ও এম, তাহলে এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম এখান থেকে প্রমাণ করতে পারি। তো এই সর্বসম প্রমাণ করার মাধ্যমে আমরা যেটা পেয়েছি সেটা হলো, দেখো যে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু সাধারণ বাহু, এই কোণটাও হলো কি 30 ডিগ্রি, তাইলে এই কোণটা হলো 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। আর এইখানে আমরা এইটা পেয়েছিলাম সমকোণ, তাহলে এইটা হলো 30 ডিগ্রি, তাহলে এটা কি হবে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি, 30 ডিগ্রি 90 ডিগ্রি, আর এখানে আছে 90 ডিগ্রি, মোট 180 ডিগ্রি, যেহেতু আমাদের ত্রিভুজের 3 কোণের সমষ্টি জানি আমরা 180 ডিগ্রি। আবার এইটাও কি হয় তাইলে ওই অনুযায়ী 60 ডিগ্রি। তাহলে দেখো এই যে পুরো ত্রিভুজটা পি ও কিউ, এই কোণ 60 ডিগ্রি, এই কোণ 30, এটাও 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি হয়। তো এখান থেকে আমরা এই কথাগুলোই লিখব। সুতরাং কোণ কিউ ও এম, সুতরাং কোণ কিউ ও এম সমান পি ও এম, পি ও এম সমান সমান হলো 30 ডিগ্রি। অতএব কোণ কিউ ও পি সমান সমান 60 ডিগ্রি, অর্থাৎ আমাদের ওই কোণটা টোটাল কোণটা 60 ডিগ্রি হয়ে গেল। এবং কোণ ওপি, ওপি কিউ, কোণ ওপি, ও কিউ পি, ও কিউ পি সমান কোণ কিউ ও পি ইকুয়ালস টু 60 ডিগ্রি। তো কোনো ত্রিভুজের যদি তিনটা কোণই 60 ডিগ্রি হয়, তাহলে সুতরাং ত্রিভুজ পি ও কিউ একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। সুতরাং কি লেখা যায়, ওপি সমান ও কিউ সমান সমান পি কিউ, এটা লেখা যায়। তো এটা যেহেতু আমরা পেয়েছি, ধরে নেই, ধরি ওপি সমান ও কিউ সমান পি কিউ ইকুয়ালস টু 2x। তো সাধারণত আমরা কোনো কিছু যদি ধরে নেই সেক্ষেত্রে আমরা x ধরে নেই, এক্ষেত্রে আমরা 2x ধরে নিলাম। কেন 2x ধরে নেওয়ার কারণ হলো, আমরা এই পুরোটাকে যদি 2x ধরি তাহলে আমরা এই একটা অংশকে x বলতে পারবো। পুরোটাকে যদি আমরা 2x ধরি তাহলে x ধরতে হবে, আমাদের ওই অংশটাই লাগবে, অর্থাৎ পিএম অংশটা আমাদের বেশি কাজে লাগবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরলাম 2x। তাহলে সুতরাং পিএম সমান সমান কিউএম সমান সমান হলো x, আর ওপি সমান সমান কি পেয়েছি আমরা 2x পেয়েছি। তাহলে অতএব ওপি স্কোয়ার ইকুয়ালস টু পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার। আমরা পিথাগোরাস অনুযায়ী এটা লিখলাম, পিথাগোরাসের যে উপপাদ্য সেই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা লিখলাম। যে ওএম ইকুয়ালস টু আসে হলো ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার। ওপি হলো 2x হোল স্কোয়ার, পিএম হলো এক্স স্কোয়ার, তাহলে এখানে হলো √4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে 3x স্কোয়ার, তো আসবে হলো √3x। তো আমরা এখন এখান থেকে পেয়েছি, দেখো আমরা তিনটা বাহুই পেয়ে গেছি পি ও এম ত্রিভুজে। তো আমরা যদি এখানে এই পি ও এম এতটুকুকে আলাদাভাবে আঁকি, পি ও এম এইটা পেয়েছি আমরা এক্স, এইটা পেয়েছি √3x, আর এইটা পেয়েছি আমরা 2x। তো এইখান থেকে আমরা আর এই কোণটাকে যদি আমরা 30 ডিগ্রি ধরি, এইটা ছিল আমাদের 60 ডিগ্রি, আর এটা হলো সমকোণ। এখন তুমি 30 ডিগ্রি বা 60 ডিগ্রি কোণের যে কোনো অনুপাত এইখান থেকে বের করতে পারো। তাহলে আমরা এতক্ষণ জ্যামিতিক প্রক্রিয়ার মাধ্যমে যে একটা এক্স চলকের মাধ্যমে তিনটা বাহুকে প্রকাশ করেছি। এখন তুমি যে কোনো অনুপাত যদি বের করতে চাও, দেখো এখন হলো আমাদের মূল সেই কাজ যে আমরা চাচ্ছি কি সাইন 30 ডিগ্রির মান বের করতে। সাপোজ সাইন 30 ডিগ্রি, কোস 30 ডিগ্রি, আমরা যা চাই সেটাই বের করতে হবে। সাইন 30 ডিগ্রি সমান সমান সাইন থিটা সমান সমান হলো লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমরা 30 ডিগ্রি ধরেছি, 30 ডিগ্রির সাপেক্ষে পিএম হইল লম্ব আর ভূমি হইল লম্ব বাই অতিভুজ, তাহলে পিএম হইল লম্ব আর ওপি হইল অতিভুজ, তাহলে পিএম বাই ওপি। তাহলে পিএম কত, পিএম হইল আমাদের এক্স, আর ওপি কত, ওপি হইল আমাদের 2x। তাহলে এই এক্স এক্স কাটা গেল, এটা হলো আমাদের হাফ। তাহলে আমরা
জানলাম সাইন 30 ডিগ্রির মান হাফ। এখন যদি তুমি কস 30 ডিগ্রি বের করো তাহলে কি করতে পারবে? এই কস 30 ডিগ্রি একই প্রক্রিয়ায় তুমি কি করবে, যে এখানে এইবার হলো ওএম বাই ওপি, তাহলে এটা যদি আমাদের এম হয় তাহলে ওএম বাই ওপি, তাহলে এটা হলো ওএম বাই ওপি √3x 2x, দেখো ওএম বাই ওপি, তাহলে √3x আর এটা হলো 2x, তাহলে x চলে যাবে, আমাদের কি আসবে √3/2, অর্থাৎ cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2। এভাবে তুমি cos 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি, অর্থাৎ যে 6টা অনুপাত আছে tan 30 ডিগ্রি, sec, cot, প্রত্যেকটা 30 ডিগ্রির মান বের করতে পারো। একটা আমরা যদি 60 ডিগ্রি দেখি, এখন দেখো যদি তুমি sin 60 ডিগ্রি বের করো, একই সব জ্যামিতিক বর্ণনা একই, এখান থেকে এসে যদি তুমি 60 ডিগ্রি মান বের করো তাহলে 60 ডিগ্রি সমান সমান কি হবে? এই 60 ডিগ্রির ক্ষেত্রে এটা হলো লম্ব, তাহলে লম্ব হলো আমাদের ওএম, আর যেহেতু আমাদের এই কোণকে 60 ডিগ্রি কোণকে বিবেচনা করতেছি, তার বিপরীত বাহু হলো লম্ব, তাহলে লম্ব হলো আমাদের √3x আর অতিভুজ হলো ওপি ঠিকই আছে, তাহলে এখানে √3x মানে আমরা তাহলে ওএম এর মানটা বসাই দেই √3x, আর ওপি এর মান বসাও, ওপি এর মান হলো 2x, ওপি এর মান, হ্যাঁ ওপি এর মান হলো 2x, তাহলে আমাদের এখানে সাইন 30 ডিগ্রির মান আসে সাইন 60 ডিগ্রির মান আসে √3/2। তো এভাবে তুমি সাইন 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি, অর্থাৎ 6টা যে অনুপাত আছে সবগুলোই বের করতে পারবা। আবার একটু জ্যামিতিক প্রক্রিয়া, এই একইভাবে জ্যামিতিক প্রক্রিয়া অবলম্বন করে তোমাদের বইয়েও দেওয়া আছে, সহযোগিতা নিতে পারো, যে 45 ডিগ্রির ক্ষেত্রেও আমাদের যে 6টা কোণের অনুপাতের মানগুলো আমরা বের করতে পারবো। এছাড়া যদি আমরা দেখো যে 0 ডিগ্রি চিন্তা করি, তো সেই 0 ডিগ্রির ক্ষেত্রেও আবার এইভাবে জ্যামিতিক চিন্তা থেকে বের করা যায়। দেখো যে আমরা এখানে যদি একটা যে কোনো কোণকে 0 ডিগ্রি ধরি, এইটাকে যদি 0 ডিগ্রি ধরি, তাহলে দেখো লম্ব হয়ে যায় 0, সেক্ষেত্রে কিছু মান আসে অসংজ্ঞায়িত। তো আমাদের এই পুরো মানের আমি একটা চার্ট তোমাদের লিখে দিব, সেই চার্টটা তোমরা মুখস্থ করবা, বইয়েও দেওয়া আছে, সেখান থেকে মুখস্থ করে নিতে পারো, এবং এগুলো আমাদের কাজে লাগবে। আশা করি তোমরা সেই মানগুলো মুখস্থ করবে। দেখো এই যে ত্রিকোণমিতিক যে আদর্শ কোণগুলো, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই কোণগুলোর মানগুলো আমরা এখানে উপস্থাপন করলাম একটা ছকের মাধ্যমে। তো এই মানগুলো তোমাদের জানা থাকতে হবে। তো এই মানগুলো কিভাবে আসে সেগুলো আমি 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি ক্ষেত্রে দেখিয়েছি, তুমি অন্যান্যগুলো যদি চেষ্টা করো বুঝে যাবে এবং পারবে, আশা করি ওগুলো দেখে নেবে। তো দেখো সাইন 30 ডিগ্রি সাইন থিটা, অর্থাৎ থিটার মান যখন 0 ডিগ্রি হবে তখন হবে কি 0, থিটার মান যখন 30 ডিগ্রি হবে তখন হবে হাফ, থিটার মান যখন 45 ডিগ্রি হবে তখন হবে 1/√2। এভাবে আমরা দেখো এই যে আমরা জানি যে সাইনের উল্টো হলো কত, সাইনের উল্টো হলো কোসেক, তা কোসেকের বেলায় কি হবে, দেখো এখানে ছিল 1/√2, এখানে হয়ে যায় উল্টাভাবে √2 হয়ে যায়। এই মানগুলো বিভিন্ন কৌশল অবলম্বন করেও তোমরা মুখস্থ করতে পারো। যেমন এখানে 0 থেকে 4 পর্যন্ত লেখে 0 1 2 3 4, এই 0 থেকে 4 পর্যন্ত যদি তুমি লেখো, লেখার পরে প্রত্যেকটাকে যদি 4 দিয়ে ভাগ দাও, 4 দিয়ে ভাগ দাও, তাইলে এরপরে যদি বর্গমূল করে দাও তাইলেও এই মানগুলো চলে আসে। তো তুমি বিভিন্ন টেকনিক অবলম্বন করেও মানগুলোকে লিখে ফেলতে পারো বা মুখস্থ করতে পারো। তো এখানে দেখো যে ওইভাবে মানগুলো চলে আসবে। তো আশা করি তোমরা এই মানগুলো অবশ্যই মুখস্থ করবে, এবং এই মানগুলোর ব্যবহার করে আমি তোমাদের একটা ম্যাথ দেখাচ্ছি। 16 নম্বরে দেখাতে বলছে যে sin 2a equals to 2 tan a divided by 1 plus tan square a, এখানে a equals to দেওয়া আছে 45 ডিগ্রি। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে একই মান চলে আসবে। আমরা যদি এটাকে দেখাই যে লেফট হ্যান্ড সাইড sin 2a, তো এখানে sin 2 ইন্টু 45 ডিগ্রি এর মান বসিয়ে দিলা, যেহেতু a equals to 45 ডিগ্রি। তো এখন এখানে আসলো কত, sin 90 ডিগ্রি। একইভাবে আবার sin 90 ডিগ্রির মান বসিয়ে দাও। sin 90 ডিগ্রির মান তুমি জানো, sin 90 ডিগ্রির মান হলো 1। এখন আবার রাইট হ্যান্ড সাইডে ওই মানগুলো বসাও। রাইট হ্যান্ড সাইড আছে আমাদের, আচ্ছা রাইট হ্যান্ড সাইডে আমরা এই পাশে যদি করি, দেখো 2 tan a divided by 1 plus tan square a, তাহলে 2
tan 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 45 ডিগ্রি হোল স্কোয়ার। তাহলে 2 tan 45 ডিগ্রির মান হলো 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে এখানে 2 ডিভাইডেড বাই 2 কাটাকাটি গেলে 1। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যায়। তো এভাবে আমরা মানগুলো ব্যবহার করে যে অনেকগুলো অভেদের আমরা প্রমাণ করব। তোমাদের এরকম বইয়ে অনেকগুলো অভেদ দেওয়া আছে, সেগুলো তোমরা প্রমাণ করবে। তো তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই করবে, এবং এই হোমওয়ার্কগুলো করতে গিয়ে যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো, মনে হয় যেন আগের ক্লাসগুলো রিভিউ করা দরকার আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমার ঘরে আমার স্কুল নামে পেজ রয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারো। এছাড়া তোমাদের যদি কোনো সুচিন্তিত সুনির্দিষ্ট কোনো পরামর্শ থাকে, সেগুলো আমাদের মেইল করে জানাতে পারো। তো আশা করি তোমরা এই বন্ধের সময়টা কাজে লাগাবে এবং কাজগুলো সুন্দরভাবে করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।